ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে এইভাবে পৃথিবীর বিখ্যাত মানুষেরা চিনতেন ব্যক্তিগতভাবে। তো লন্ডনে আমরা একটা মিটিং করছিলাম, সেখানে আমাদের দলের দেশের ভিতরে সবাই ভার্চুয়ালি সবাই জয়েন করেছিল। জন আকাঙ্ক্ষার বাংলাদেশ তৈরি করার ঘোষণা দিব। লাস্ট আমরা একটা ড্রাফট করেছি আমাদের বক্তব্যটা, তো এই বক্তব্য সেটা মালয়েশিয়াতে বসে আমরা করেছি। উনি আমাকে সাথে করে আনোয়ার ইব্রাহিমের সাথে দেখা করতে নিয়ে গিয়েছিলেন। ব্যারিস্টার রাজ্জাক সাহেব তো আমার অন্যতম আমার মেন্টর। উনি আমাদের এই দল প্রতিষ্ঠার লগ্ন থেকেই বলা যায় যে ওনার ব্রেন চাইল্ড থেকেই এবি পার্টিটা ক্রমান্বয়ে আমরা এবি পার্টি গঠনের দিকে উদ্বুদ্ধ হয়েছি। তো ওনার একটা সীমাবদ্ধতা ছিল, সেটা হচ্ছে উনি দেশের বাইরে ছিলেন, বাধ্য হয়ে ওনাকে আপনার নির্বাসনের জীবনযাপন করতে হয়েছে এবং সেখানে দুইবার উনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। শেষের দিকে উনি যখন খুবই অসুস্থ হয়ে পড়েছেন তখন উনি খুব বেশি কন্ট্রিবিউট করতে পারছিলেন না। আমরা চেয়েছিলাম উনি দেশে আসুক, উনি এসে আমাদের দলের দায়িত্ব নেক, কিন্তু উনি প্রথমে বলেছিলেন যে আমার দেশে যাওয়াটা তো খুবই ঝুঁকিপূর্ণ, সুতরাং সেটা দলকে সহযোগিতা করার চাইতে বরং দলের জন্য একটা বিপদ ডেকে আনতে পারে। তো নানা কারণে আমরা শেষ পর্যন্ত কনভিন্স হয়েছি, ওনাকে আমরা অ্যাডভাইজার হিসেবেই আমরা রেখেছিলাম আমাদের দলের সম্মানের জায়গায়। তো অ্যাডভাইজার হিসেবেও শেষে উনি যখন দেখলেন যে অসুস্থতার কারণে উনি অ্যাক্টিভিজম করতে পারছেন না বা কন্ট্রিবিউট করতে পারছেন না, পরে উনি নিজে থেকেই অব্যাহতি নেওয়ার ইচ্ছা পোষণ করলেন বলে আমরাও তাকে সম্মতি দিয়েছি। যে সময়টাতে উনি অব্যাহতি চেয়েছেন সেই সময়টা আসলে উনি একেবারেই বেড রিডেন ছিলেন আর কি। আমি তো ওনাকে দেখতে লন্ডনেও গিয়েছি এবং এমন একটা পরিস্থিতি ছিল, ওনার সাথে দলের বিষয় নিয়ে কথা বলারও পরিস্থিতি ছিল না এবং আমরা খুবই চিন্তিত ছিলাম যে উনি আসলে হসপিটাল থেকে আর ফিরে আসতে পারেন কিনা। কিন্তু অত্যন্ত অলৌকিকভাবেই বলা যায় বা অত্যন্ত কল্যাণময় পথেই আমরা দেখলাম যে উনি অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন এবং উনি দেশেও এসেছেন। এবং এর মধ্যে কিন্তু অনেক প্রচারণাও হয়েছে যে উনি আমাদের সাথে নাই, উনি অন্য দলে জয়েন করবেন, এ ধরনের নানা প্রপাগান্ডাও হয়েছে। কিন্তু উনি আমাকে প্রত্যেকবারই বলেছেন যে না, এগুলো ঠিক না, আমি আসলে এই লাস্ট টাইমটা আমার অসুস্থতার কারণে আমি একটু নিজেকে আইসোলেটেড রাখতে চাই। তো উনি আসার পরেও ওনার সাথে আমার দেখা হয়েছে, ওনার বাসার সামনে ধানমন্ডি লেকে আমরা হেঁটে হেঁটে মাঝে মাঝে কথা বলতাম। কিন্তু আমি রাজনৈতিক ইস্যুগুলোতে ওনাকে আর কখনোই খুব বেশি এই বিষয়গুলোতে দিতে চাইতাম না, কারণ আমি জানতাম যে ওনার যে মরণ ব্যাধি ওনার মধ্যে বাসা বেঁধেছে। এটা কারণ হচ্ছে কি, ওনার চিকিৎসা যেটা ছিল সেই চিকিৎসাটা কিন্তু উনি নিতেন না। ওনাকে ডাক্তার সাজেস্ট করেছিল কেমোথেরাপি নেওয়ার জন্য। তো কেমোথেরাপির যে ইফেক্টটা এটা উনি সহ্য করতে পারতেন না, ফলে কিন্তু ওনার আর কোনো কিছু করার উপায় ছিল না। সে জায়গায় উনি দেশে ফিরে আসার পরে তিনি তো শেষ মুহূর্তে হসপিটালে ছিলেন। লাস্ট মুহূর্তে আমি তাকে দেখতেও গিয়েছিলাম, তার মৃত্যুর 5-6 দিন আগে আমি নির্বাক হয়ে দাঁড়িয়েছিলাম। উনি যখন লাইফ সাপোর্টে ছিলেন সেখানে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেছে, দোয়া করেছে ওনার জন্য। তো প্রথম কথা হচ্ছে, ব্যারিস্টার রাজ্জাকের মতো এই ধরনের একজন মানুষ, মিষ্টভাষী, অত্যন্ত মিতভাষী মানুষ, অত্যন্ত প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, ব্যক্তি জীবনে উনি খুবই সৎ ন্যায়পরায়ণ একজন মানুষ এবং উনি নীতির ব্যাপারে খুবই স্পষ্টবাদী ছিলেন। কিন্তু উনি নিজেকে একজন পলিটিশিয়ান হিসেবে কখনো উনি পরিচয় দিতেন না বা পলিটিশিয়ান আকারে ওনার অবস্থানটা ছিল না। উনি সবসময় বলতেন আমি একজন আইনজীবী এবং আমি অ্যাডভোকেট হিসেবেই, আইনজীবী হিসেবেই আমার অবস্থানটা উনি ব্যক্ত করতেন এবং উনি নিজে বুঝাতে চাইতেন যে আমি পলিটিক্সের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য আমি আসলে নিজেকে খুব ফিট মনে করি না। তো উনি আমাদের দলের প্রথম থেকে আমাদের দলের অভিভাবক হিসেবে ছিলেন। যদিও উনি আমাদের দলের শেষ মুহূর্তে দায়িত্বে ছিলেন না, তারপরেও আমি মনে করতাম যে উনি যদি সুস্থ হতেন আমরা ওনার অ্যাডভাইস নিতাম, ওনার পরামর্শে চলতাম এবং ওনার কাছ থেকে বিভিন্ন নীতিগত বিষয়ে আমরা কনসাল্ট করতাম। তো আমার দৃঢ় বিশ্বাস ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব, তার যে জীবন আমি দেখেছি, আমার বিশ্বাস যে উনি সফলকামদের মধ্যে একজন হবেন এবং আল্লাহ যেন তাকে চূড়ান্ত সাফল্যময় জীবন পরবর্তীকালে জীবনের শেষ মুহূর্তে দান করেন, সেটাই আমাদের কাছে প্রত্যাশা ওনার জন্য। আপনি তার কর্মজীবন এবং কি তার সাথে আপনার অতীতের সময় যে যাপন করেছেন একটু যদি সামারাইজ করা যায়, কেমন কোনো খুনসুটি বা কোনো গল্প যদি থাকে? দেখেন, ব্যারিস্টার রাজ্জাক সাহেবের সাথে আমার দুটো স্মৃতি, অনেক স্মৃতি আছে। ওনার সাথে তো সর্বশেষ যখন আমি ওনাকে লন্ডন দেখতে গেলাম
আমি যখন ফিরে আসছিলাম তখন আমার চোখগুলো ভেজে উঠছিল, আমি ওর থেকে বিদায় নিচ্ছিলাম এবং উনি কিন্তু উঠে বসলেন এবং আমার এখনও ওই ছবিটা আছে, উনি আমাকে হাত নেড়ে বিদায় জানালেন। তো একটা স্মৃতি মনে পড়ে যে আমরা লন্ডনে যখন আমরা দল তৈরি করার জন্য আমরা যখন এবি পার্টির গঠনের আগে আমাদের এটা কিন্তু একটা প্ল্যাটফর্ম আকারে ছিল, জন আকাঙ্ক্ষার বাংলাদেশ। তো লন্ডনে আমরা একটা মিটিং করছিলাম, সেখানে আমাদের দলের দেশের ভিতরে সবাই ভার্চুয়ালি সবাই জয়েন করেছিল। তো সেখানে আমাদের একটা ডিসিশন হলো যে আমাদের দলটা হবে গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক ভিত্তিক আমার দলটা পরিচালিত হবে। তো সব কিছু করার পরে আমাদের সিদ্ধান্ত হলো যে আমাদের দলের প্রধান কে হবে। তখন আমরা ভোটাভুটি নিলাম, ভোটাভুটিতে দেখা গেলো প্রধান সবাই চাইলেন যে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব হবেন প্রধান। তো রাজ্জাক সাহেব তখন বললেন যে না, আমি এখন এই প্রধানের দায়িত্ব এখন নিব না, এখন আমি দেশের যেহেতু বাইরে আছি। তখন আমরা ওনাকে বললাম যে আপনি তো নিজেই গণতান্ত্রিক পদ্ধতির কথা বললেন, কিন্তু আপনি তো নিজে এখন আমাদের মতামতকে মানছেন না। তখন উনি আমাকে বললেন যে তাহলে আজকে মিটিংটা পোস্টপোন করো আজকের মিটিং, এই আলোচনাটা কালকে হবে। তো আমরা সেদিনের মতো মিটিং পোস্টপোন করে দিলাম। তো রাত্রে আমরা যখন ডরমিটরিতে সেখানে আলাদা রুমে গেলাম, দেখলাম যে উনি আমার রুমে আসলেন, এসে আমাকে বললেন চলো তোমাকে নিয়ে হাঁটবো একটু। তো আমার মনে আছে সেদিন আমরা প্রায় 1 ঘন্টা হাঁটলাম পুরো, ওখানকার প্যাসেজটা খুবই সুন্দর ছিল, একটা বড় ধরনের একাডেমি ছিল সেটা লেস্টারে। তো উনি হাঁটতে হাঁটতে আমাকে বোঝানোর চেষ্টা করলেন যে কেন উনি দায়িত্ব নেবেন না, কেন উনি এখন দায়িত্ব নিতে চান না, ওনার দেশে আসাটা কেন ব্যারিয়ার। তো আমি বুঝলাম যে উনি এখন দায়িত্ব নিতে আগ্রহী না। উনি শেষ মুহূর্তে এসে আমাকে বললেন যে কালকে মিটিংটা তুমি তুলবা, আলোচনাটা তুলে তুমি কনক্লুড করবা, এখানে আর বেশি কনসালটেশনের কোনো সুযোগ রাখবা না। তো এটা আমার খুব মনে পড়ে যে ব্যারিস্টার রাজ্জাক সাহেব ওই ধরনের মানুষ ছিলেন যে এই যে উনি ওনার যে অপারগতাটা বা ওনার যে সমস্যাটা, উনি এসে আমার সাথে কনসাল্ট করলেন, এই যে হাঁটলেন, বললেন। তো ওনার সাথে এই ধরনের অনেক স্মৃতি। আরেকটা স্মৃতি মনে পড়ে যে আমরা যখন জন আকাঙ্ক্ষার বাংলাদেশ তৈরি করার ঘোষণা দিব, লাস্ট আমরা একটা ড্রাফট করেছি আমাদের বক্তব্যটা। তো ওই বক্তব্য সেটা মালয়েশিয়াতে বসে আমরা করেছি। উনি আমাকে সাথে করে আনোয়ার ইব্রাহিমের সাথে দেখা করতে নিয়ে গিয়েছিলেন তো মালয়েশিয়ায়। তো আমি যখন বিদায় নিচ্ছি তো উনি আমাকে জড়ায় ধরলেন এবং জড়ায় ধরে আমি বুঝতে পারলাম ওনার বুকটা কাঁপছে। উনি কিন্তু খুবই প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন। তো আমার চোখটাও বেজে উঠেছে। এরপর আমি দেখলাম যে উনিও চোখ মুছলেন। উনি আমাকে বললেন যে তোমাকে একা ছেড়ে দিচ্ছি, পুরো ঝড়টা পুরো লড়াইটা তোমাকে একাই করতে হবে। তো এই যে এরপর উনি মাঝে মাঝে ফোন করে কিন্তু ব্যক্তিগত খোঁজ খবর নিতেন, কখনো কখনো ফোন করে বলতেন। উনি কিন্তু খুব সিস্টেমেটিক মানুষ ছিলেন। কখনো ফোন করলে উনি বলতেন যে এখন আমি তোমার সাথে কথা বলতে পারবো না। নিজে ফোন করি না, আমি যখন কোনো ফোন করতাম উনি হয়তো তখন যদি উনি কথা বলতে না পারতেন ফোন ধরতেন, ধরে বলতেন যে তোমার সাথে অমুক দিন এতটায়, ওনার সব কিছু হচ্ছে ফিক্স করা, অমুক দিন এতটার সময় কথা বলবেন। তো এখন এই জায়গাটা ওনার খুবই প্ল্যান ওয়াইজ ছিল এবং উনি সময় এরকম দিতেন যে আজকে ফোন করে বলতেন 3 দিন পরে সময় দিতেন যে ওই দিন এতটার সময় তোমার সাথে কথা বলবো। আমরা যখন কোনো মিটিংয়ে ওনাকে দাওয়াত দিতাম উনি কিন্তু নোট নিতেন এবং আমাদেরকে জিজ্ঞেস করতেন যে আমাকে কি কি বলতে হবে, কি কি কথা কাদের সামনে বলতে হবে এবং কতক্ষণ কথা বলবেন, এগুলো পর্যন্ত ওনার কাছে খুবই ওনার জীবনটা খুবই গোছালো ছিল, খুবই সিস্টেমেটিক ছিল এবং ওনাকে আমি কখনো অপরিপাটি অবস্থায় দেখি নাই। সবসময় উনি খুব ফর্মাল ছিলেন, সবসময় উনি খুব পরিচ্ছন্ন পরিপাটি অবস্থায় থাকতেন। তো সেজন্য বলছি যে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক হয়তো রাজনীতিতে উনি অনেক বড় কিছু হন নাই, উনি হয়তো অনেক বই পুস্তক লিখেন নাই, উনি হয়তো দার্শনিক হিসেবে তার সেই পজিশনটা ছিল না, কিন্তু ব্যক্তি আব্দুর রাজ্জাক হিসেবে খুবই ব্যক্তিত্ববান ছিলেন। ওনার মানুষকে আকর্ষণ করার, প্রভাবিত করার ওনার শক্তি ছিল। আমি একবার আমেরিকা গেলাম, তো আমেরিকা যাওয়ার পর উনি আমাকে ফোন করে বললেন যে আমার বন্ধু আছে উইলিয়াম বি মাইলাম, আমেরিকান রাষ্ট্রদূত, তুমি ওনার সাথে দেখা করো। তো আমি বললাম যে আমি কীভাবে দেখা করবো, ওনার সাথে আমার পরিচয় নাই। তখন উনি আমাকে সাথে সাথে ফোন করে উইলিয়াম বি মাইলামের সাথে জয়েন্ট কলে উনি আমাকে কানেক্ট করলেন এবং কানেক্ট করে আমাকে বললেন যে মাইলাম তোমার সাথে সময় দিবে এবং তুমি মাইলামের সাথে মিটিং করবা, এবং উনি আমার সাথে একটা মিটিং ফিক্স করলেন। আরও একটা আমার ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে যে আমি একবার নিউ ইয়র্কে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের একটা মিটিংয়ে আমি ইনভাইটেড ছিলাম, ওখানে গিয়েছি।
তো বিষয়টা ছিল এরকম যে ওই মিটিংয়ে আমরা শুধু পার্টিসিপেট করব, শুনবো ওনার কথা। তো আমি যখন ওই মিটিংয়ে ঢুকলাম দেখলাম ওখানে মানে খুব বেশি বসার জায়গা নেই, সব অকুপাইড হয়ে গেছে, সবাই দাঁড়ানো, সাংবাদিক সব মিলে। তো আমি সামনের দিকে দেখলাম যে ওখানে দুটো সিট খালি আছে এবং ওগুলো হচ্ছে মানে প্রেসিডেন্টের উপদেষ্টাদের সিট। তো আমি জিজ্ঞেস করলাম যে ওই সিটগুলো কাদের জন্য খালি রাখা হয়েছে? তো বললো এগুলো অনারেবল প্রেসিডেন্টের অ্যাডভাইজারদের জন্য। তো আমি ওখানে দেখলাম যে একজন অ্যাডভাইজার যিনি বসেছেন, ইব্রাহিম কালীন, ওনাকে আমি চিনি, উনি আমাকে চেনেন না। তো আমি গিয়ে ওনাকে সালাম দিয়ে পরিচয় দিলাম। পরিচয় দেওয়ার পরে উনি আমাকে বললেন, ব্যারিস্টার রাজ্জাক যে পলিটিক্যাল ইনিশিয়েটিভ নিয়েছে, তুমি কি সেই ব্যক্তি? আমি বললাম যে জি। উনি আমাকে তখন ওনার পাশে বসালেন। প্রেসিডেন্টের অ্যাডভাইজারদের যে সারি, মানে সেকেন্ড সারিতে প্রেসিডেন্টের পরের সারিতে, উনি আমাকে সেখানে বসালেন এবং পুরো সবাই মনে করলেন যে আমি নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ কেউ, নাইলে আমাকে কেন সেখানে বসানো হয়েছে। তো ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে এইভাবে পৃথিবীর বিখ্যাত মানুষেরা চিনতেন ব্যক্তিগতভাবে। আমি দেখেছি যখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে যখন আমরা একটা কনফারেন্সে গিয়েছি, তখন উনি রাজ্জাক ভাইকে কিভাবে ধরে কথা বললেন, জড়িয়ে ধরলেন এবং পরে ডিনারের দাওয়াত দিলেন। তো এই বিষয়গুলোতে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে ব্যারিস্টার রাজ্জাকের আন্তর্জাতিক সম্পর্কটা খুবই সুদৃঢ় ছিল এবং ওনার মতো ওরকম আন্তর্জাতিক সম্পর্কওয়ালা মানুষ আমাদের এই রাষ্ট্র ব্যবস্থায় খুব গুটি কয়েক লোক আছে, খুব বেশি নাই আর কি। আচ্ছা, আমি এই প্রশ্নটাই করতে চেয়েছিলাম, বলে ফেলছেন যে মানে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বাংলাদেশের যতটা পরিচিত, বাংলাদেশের মানুষ তাকে কি সম্মান দিয়েছে বা দেয়নি সেটা তর্কে যাব না। এটা আমরা দেখেছি এবং তার ইন্টারভিউ আমি ব্যক্তিগতভাবে করেছি, সেখানে উনি অনেক স্মৃতিচারণ করেছেন বিদেশি মানুষদের সাথে তার সম্পর্কের বিষয়টা। মানে বহির্বিশ্বে তার এই পরিচিতি বা খ্যাতি বা এত সুন্দর সম্পর্কটা কিভাবে হলো, মানে রহস্যটা আসলে কি ছিল? না, রহস্যটা ছিল হচ্ছে উনি খুব পাংচুয়াল কমিউনিকেশন মেনটেন করতেন, ফ্রেন্ডশিপ মেনটেন করতেন। ওই যে আমি আপনাকে বললাম না, উনি মাঝে মাঝে ফোন করে বলতেন যে শুধু তোমার খবর নেওয়ার জন্য ফোন করেছি। তার মানে ওনার এই সৌজন্য বোধটা খুবই প্রখর ছিল। তো ফলে যার সাথে ওনার একবার পরিচয় হয়েছে, আমাদের বাংলাদেশের প্রচুর অ্যাম্বাসেডার আছে যার সাথে ওনার এখনও যোগাযোগ, মানে এখনও বলতে আমি বোঝাতে চাচ্ছি যে এর পরে উনি যোগাযোগ রক্ষা করতেন। এবং উনি যখন আমেরিকা যেতেন, উনি প্রত্যেক বছর একবার আমেরিকার ট্যুর করতেনই উনি। এবং সেখানে গিয়ে অতীতে যারা বাংলাদেশের অ্যাম্বাসেডার ছিলেন এবং ওনার স্টেট ডিপার্টমেন্টে ওনার মিটিং থাকতো, উনি বিভিন্ন জনের বাসায় ওনার ইনভাইটেশন থাকতো, সবার সাথে উনি যেতেন। তো কেন করতেন? একটা হচ্ছে যে ব্যারিস্টার রাজ্জাক খুব ভালো, মানে একদম ব্রিটিশ অ্যাকসেন্টে ইংরেজি বলতেন এবং খুবই প্রিসাইজ ওয়েতে কথা বলতেন, একটা কথাও উনি অতিরিক্ত বলতেন না। তো এই সমস্ত কারণে আমি দেখেছি যে এই আমাদের দেশে যারা কূটনীতিক ছিলেন তারা সবাই ওনাকে পছন্দ করতেন এবং এই জায়গাটাই ওনার কাছে উনি এটা রক্ষা করে চলতেন বলে ওনার একটা বিরাট ফ্রেন্ড সার্কেল ছিল।